সুদখোর ইউনূস যে উনি যে যুক্তরাষ্ট্র গিয়েছেন, উনি আর ফিরবেন কি ফিরবেন না, উনি ফিরতে পারবেন কি পারবেন না। ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্র থেকে ফিরতে পারবেন না বা ফিরবেন না, এইরকম কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি, এবং সেই আলামতগুলো যদি আরো ঘনীভূত হয়, করা যায়, তাহলে আসলে ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্র থেকে ফিরবেন না এবং আসবেন না। ডক্টর ইউনূসকে এয়ারপোর্টে আটকাতে হবে, যমুনা বাসভবন ঘেরাও করতে হবে, এয়ারপোর্টকে ভেঙে দিতে হবে, টেটা একাত্তা বল্লম নেয়া ওইখানে যাইতে হবে। তো এরই মাঝখানে আওয়ামী লীগ একটা ডকুমেন্টারি পাঠাইছে জাতিসংঘ সহ আরো বিভিন্ন সংস্থার কাছে। শেখ হাসিনা চুপ নাই, তিনি বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন এবং তার সেই ষড়যন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। মানে এটা সরকারের জন্য ঝুঁকি, সরকার যদি করে থাকে তাও ঝুঁকি, না করে থাকে তাও ঝুঁকি, আমরা যারা জনগণ আছি আমাদের জন্য এটা বিরাট ঝুঁকি। 2 নাম্বার হচ্ছে যে জায়গা থেকে চিন্তার এবং আশঙ্কা বাংলাদেশে বা বাংলাদেশের মতো দেশে যখন সেনাবাহিনী বা সেনা প্রধান দেখার চেষ্টা করেছি এখানে কি উনি এমন কিছু বলেছেন যা থেকে আমরা একটা ইঙ্গিত পেতে পারি যে এবার সামরিক বাহিনীর ভূমিকাটা কি হবে, সামরিক বাহিনী কি ক্ষমতা দখল করতে চায় নাকি সামরিক বাহিনী ক্ষমতা দখল করতে চায় না। আপনি যে রাগের মাথায় ছিলেন আমি বুঝতে পারছি, আপনি রাগের মাথায় আছেন, কিন্তু এই পরিস্থিতিতে রাগের মাথায় যদি আচরণ করেন, যদি শিবির আসলে ছাত্রলীগকে পুনর্বাসিত করার প্রক্রিয়ায় যায়, যেটা জামাতের আমির ইতিমধ্যেই বলছেন যে জামাতে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন এরকম অনেক লোকজন দল ধরে জামাতে আসবেন, তো এই প্রক্রিয়াটি কিভাবে হচ্ছে? তাদের তো কোনো রকম, তারা তো কোনো ক্ষমা প্রার্থনা করলো না, তাদের তো কোনো বিচার হলো না, তাহলে বিচারের আগেই তারা পুনর্বাসিত হয়ে যাবে। সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী 4 আসনের সাবেক এমপি অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে রাজধানীর গুলশান নিজ বাসভবন থেকে গ্রেফতার করেছে র্যাব। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর, ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রে ভালোভাবেই বৈঠক শেষ করেছে। আওয়ামী লীগ শেখ হাসিনা তারা বাধা দেওয়ার চেষ্টা করেছিল, বাট তারা বাধা দিতে সক্ষম হয়নি। সেই সাথে সাথে বাংলাদেশে আসা অনিশ্চিত ডক্টর ইউনূসের। আমি কেন এমন কথা বলছি, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। শেখ হাসিনা কিলার ভাড়া করেছে ডক্টর ইউনূসকে হত্যা করার জন্য, এমন তথ্য জানিয়ে কথা বলেছে গণমাধ্যমে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই চাঞ্চল্যকর, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখে যাবেন, অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। যুক্তরাষ্ট্র গিয়েছেন, উনি আর ফিরবেন কি ফিরবেন না, উনি ফিরতে পারবেন কি পারবেন না, এই প্রশ্নগুলো অনেকে আমাকে করছেন এবং অনেকে মনে মনে এই প্রশ্নগুলো উদ্ভব হচ্ছে, জাগ্রত হচ্ছে। সো আমি মনে করি যে ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্র থেকে ফিরতে পারবেন না বা ফিরবেন না, এইরকম কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি, এবং সেই আলামতগুলো যদি আরো ঘনীভূত হয়, করা যায়, তাহলে আসলে ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্র থেকে ফিরবেন না এবং আসবেন না। এবং আমরা যদি সেইভাবে সকলে যদি কাজ করতে পারি, তৃণমূলের কর্মীরা, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন এবং দায়িত্ব পালন করতে পারবেন। কতগুলো লক্ষণ দেখা যাচ্ছে যে কেন ইউনূস আসতে পারবেন না। আপনারা যদি দেখেন সাম্প্রতিককালে যে বিষয়গুলো দেখেন, যে হাসনাত সার্জিস এবং সমন্বয়কারীদের সারা বাংলাদেশে যে উৎপাত দেখেছেন, তারা বা সারা বাংলাদেশে যেভাবে উৎপাত শুরু করেছিল, সেই উৎপাতটি কিন্তু এখন নেই। কারণ ওনারা যে এই দেশের মানুষের কাছে, সমন্বয়কারীরা, হাসনাত সার্জিসরা যে এই দেশের মানুষের সাথে, সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে প্রতারণা করেছেন, এই বিষয়টি মানুষ জেনে গিয়েছেন। এবং সর্বশেষ ওনারা যে ত্রাণের টাকা মেরে দিয়েছেন এবং বিভিন্ন অফিসারদেরকে, সচিবদেরকে নিয়োগ দিয়েছেন টাকা নিয়ে, এই বিষয়গুলো যখন মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে, তখন জনসমর্থন তাদের কাছ থেকে উঠে গেছে এবং ছাত্ররাও, সাধারণ ছাত্র ছাত্রীদের ন্যূনতম কোনো সমর্থন ওদের কাছে নেই। তাই এখন কিন্তু আপনারা সার্জিস হাসনাত ওদেরকে আর দেখছেন না, সেই দাবরানি দিয়ে বেড়ানোর অবস্থা কিন্তু ওদের নাই। এবং কেউ মনে করছেন যে, কেউ বলছে যে ওরা পালিয়ে গেছে, কেউ বলছে যে ওরা কোথাও পলাতক, কেউ বলছে, বিভিন্ন প্রশ্ন উদ্ভব হচ্ছে। বাট ওভারঅল যেটি হচ্ছে, সার্জিস হাসনাত বা সমন্বয়কারীরা নেই, আগের জায়গায় নেই, ওদেরকে আর সেভাবে কেউ সাপোর্ট করছে না, এদের চ্যাপ্টার ক্লোজ। সেকেন্ডলি, যে শিবির যে কাজটি করতো সমন্বয়কারীদের সাথে মিশে একটা আধিপত্য বিস্তারের চেষ্টা করেছিল, কিন্তু সাম্প্রতিককালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি এবং শিবিরের সাধারণ সম্পাদক সম্পর্কে যেই ধারণা সাধারণ মানুষের মনে, সাধারণ ছাত্র ছাত্রীদের কাছে প্রকাশ পেয়েছে, তাদেরকে এখন আখ্যায়িত করে মুনাফেক হিসাবে সারা বাংলাদেশের ছাত্র সমাজের কাছে শিবির একটা মুনাফেক সংগঠন হিসাবে চিহ্নিত হয়েছে। সো এই জন্য শিবিরেরও কোনো বেস বাংলাদেশের মাটিতে এখন আর নেই। সো এখন আরেকটি প্রশ্ন হচ্ছে যে, এখন যেটি করতে হবে, সেই কাজটি করার আগে আরো 2টি বিষয় আমি বলতে চাই, তারপরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে ডক্টর ইউনূস আসতে পারবে কি আসতে পারবে না, আসবে কি আসবে না, এবং আমাদের কি করতে হবে সেই জন্য।
আরেকটি যে বিষয় দেখবেন যে সারা বাংলাদেশে বিএনপি জামাত কিন্তু সারা বাংলাদেশে সবকিছু দখল করে নিয়েছে, লুট তরাজ অগ্নিসন্ত্রাস দখলদারিত্ব সবকিছু করছে, কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কিন্তু বাংলাদেশে যাচ্ছেন না। সো তারেক রহমান কেন বাংলাদেশে যাচ্ছেন না এই প্রশ্নটি আপনারা নিজে নিজে করেন এবং উত্তর খুঁজেন। বাট আমি বলে দিচ্ছি উত্তরটা, সেটি হচ্ছে তারেক রহমান যদি বাংলাদেশে যান উনি এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট হবেন, এই কারণে উনি বাংলাদেশে যাচ্ছেন না। তারপরে আরেকটি প্রশ্ন হচ্ছে যে আপনাদের কাছে প্রশ্ন যে খালেদা জিয়া কেন বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছেন না? যখন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছিল তখন তো খালেদা জিয়া প্রতি ঘন্টায় ঘন্টায় মারা যেত। ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, উনি একজন সাবেক প্রধানমন্ত্রী, বাট এরকম বিএনপির আচরণটা এরকম ছিল, উনি প্রতি ঘন্টায় ঘন্টায় মারা যেত যে এই এখন মারা যাবে, ওনার চিকিৎসা বাংলাদেশে নেই, বহু নাটক কাহিনী। কিন্তু এখন তো সারা বাংলাদেশ ওনাদের দখলে, তো ওনারা এখন তাকে বিদেশ পাঠাচ্ছেন না কেন? উত্তর হচ্ছে উনি যদি বিদেশে যান তাহলে আর ওনাকে বাংলাদেশে ব্যাক করতে দেওয়া হবে না। তারপরের প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনী নিয়ে আমি কিছু কথা বলি, যে সেনাবাহিনী থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার যে দেওয়া হলো, কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরে সেনাবাহিনীর কোনো অ্যাকশন দেখেছেন না? কোনো অ্যাকশন দেখেন নাই। সেনাবাহিনীর ভিতরে স্পষ্টত দুইটা ভাগ, একটা হচ্ছে আওয়ামীপন্থী আর একটা হচ্ছে বিএনপি জামাতপন্থী। দুইটা ভাগেরই সম্মিলিত সিদ্ধান্ত হচ্ছে যে সেনাবাহিনী বিতর্কিত হবে না, তারা কোনো জনগণের উপরে, সেটা আওয়ামী লীগ হোক বিএনপির হোক, তাদের উপরে অ্যাকশনে যাবে না। এ হচ্ছে ওভারঅল পরিস্থিতি। তাহলে এই পরিস্থিতিগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে মোটামুটি যে বাংলাদেশে এখন যে পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতিতে আমরা আমাদের যারা আওয়ামী লীগ, বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ এরা আছে, এরা যদি আমরা একটি সঠিক ভূমিকা পালন করতে পারি, ৭১-এর মতো যদি একটি সঠিক ভূমিকা, ৫২-এর মতো এবং অথবা সর্বশেষ 111-এর মতো যদি একটি ভূমিকা পালন করতে পারি তাহলে ইউনূস আর বাংলাদেশে আসবে না, ইউনূস বাংলাদেশে আর আসতে পারবে না। আমরা প্রত্যেকেই আমরা বঙ্গবন্ধু আমাদের আদর্শিক পিতা, তার মানে হচ্ছে আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শিক সন্তান, শেখ হাসিনা আমাদের বোন। সো আমরা সবাই বঙ্গবন্ধুর সন্তান, আমরা সবাই শেখ হাসিনার ভাই, শেখ হাসিনার বোন। আমরা নিজ নিজ দায়িত্ব নিয়ে সবাই প্রত্যেক জায়গা থেকে যার যার অবস্থান থেকে আমাদের রাজপথে নামতে হবে। আমরা আমাদের এখন সবার ঢাকামুখী হতে হবে, মার্চ টু ঢাকা। গোপালগঞ্জবাসীকে বলবো আপনারা গোপালগঞ্জ থেকে ৩ থেকে ৫ লক্ষ লোকের মার্চ টু ঢাকা করেন। আপনাদের যে লোকাল যেই সরঞ্জাম আছে সবকিছু নিয়ে এগুলো নিয়ে মার্চ টু ঢাকা করেন। তারপরে যার যার এলাকায় যে বিশেষ সরঞ্জাম আদি আছে, বিশেষ বিশেষ এলাকার, গোপালগঞ্জের বিশেষ এলাকা কিছু সরঞ্জাম আছে, ব্রাহ্মণবাড়িয়ার বিশেষ কিছু সরঞ্জাম আছে, যেমন টেটা, এগুলো নিয়ে আমাদের সবার যাত্রা করতে হবে ঢাকার দিকে, মার্চ টু ঢাকা। একটা গ্রুপ আমাদের এয়ারপোর্টে অবস্থান নিতে হবে, যেন ডক্টর ইউনূসের জন্য এয়ারপোর্টে না আসতে পারে, এয়ারপোর্টে সবকিছু অচল করে দিতে হবে, কোনো ফ্লাইট যেন এখানে না আসতে পারে। সচিবালয়ে আমাদের অবস্থান নিতে হবে, তারপরে যমুনাতে আমাদের অবস্থান নিতে হবে। এইভাবে ভাগ ভাগ করে আমাদের মার্চ টু ঢাকা এসে আমাদের সবকিছু দখল করে নিতে হবে। তারপরে আমরা আমাদের শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, আমাদের দেশ আমাদের আগের জায়গায় নিয়ে আসতে হবে, আমাদের দেশকে আমাদের রক্ষা করতে হবে, আমাদের এই সরকারকে পুনর্বহাল করতে হবে, নতুবা এই দেশের ভবিষ্যৎ খুবই অন্ধকার। আমি এই নেতাকে আসলে চিনি না, তবে তার যে বুদ্ধি বা পরামর্শ, তার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আপনি তো বিদেশ আছেন, বিদেশ আইসা পরিবার নিয়ে খুব আরামে আছেন, বউ বাচ্চা নিয়ে আরামে আছেন, ভালোটা মাল পানীয় সম্ভবত কামাইছেন। এখন এই ধরনের জেরবাদী বুদ্ধি যেগুলো দিচ্ছেন, এগুলাতে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের যে মাথামোটা কিছু এই মুহূর্তে নেতা নেত্রীরা আছে তারা বিপদে পড়বে, কারণ তারা তো তাদের ব্রেইন ইউজ করে না, আপনাদের উপরে ব্রেইনটার দায়িত্ব দিছে। ডক্টর ইউনূসকে এয়ারপোর্টে আটকাতে হবে, যমুনা বাসভবন ঘেরাও করতে হবে, এয়ারপোর্টকে ভেঙে দিতে হবে, টেটা একাট্টা বল্লম নেয়া ওইখানে যাইতে হবে। আচ্ছা, এই ধরনের নির্বুদ্ধিতা টাইপের একটা বুদ্ধি আপনি কিভাবে দিচ্ছেন রাইট নাও? ডক্টর ইউনূস তিনি মার্কিন যুক্তরাষ্ট্র আছেন জাতিসংঘের অধিবেশনে, ২৭ তারিখ পর্যন্ত প্রোগ্রাম আছে, ২৮ অথবা ২৯ তারিখ তিনি বাংলাদেশে ঢুকতে পারবেন না, এমন অনেক ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। সেগুলোর পেছনে আসলে কি কাহিনী, আর যারা এই পরিকল্পনাগুলো করছেন তারাই বা কারা? বিদেশ বৈশা এমন বুদ্ধি দিয়া নিজের পরিবারের তো রাস্তায় নামানোর প্ল্যান নাই, মানুষের পরিবারকে রাস্তায় নামানোর যে প্ল্যান, এগুলোতে বিএনপিও সফল হয় নাই, আপনিও হবেন না। এই ধরনের চিন্তা ভাবনা থেকে অলওয়েজ আওয়ামী লীগ বিপদে পড়ছে। ইভেন যখন এই গত ঘটনাগুলো ঘটেছে, মানে ৫ই আগস্টের যে সময়কাল ছিল, তখনও আবু সাইদকে যেদিন গুলি করা হয়েছিল তখন আমি বলছিলাম তখনই উচিত ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়টা নিয়ে সরাসরি কথা বলা, কিন্তু তিনি সেটাকে পাশ কাটিয়ে এই ধরনের নেতাদের কারণেই তিনি আসলে সঠিক পথ কোনটা সেটা খুঁজে পান নাই। আজকের দিনে এই নেতার কথা শুনে গোপালগঞ্জবাসী হন আর আপনি ব্রাহ্মণবাড়িয়ার হন, বাংলাদেশের যেই জায়গারই লোক হন, একটা একাট্টা বল্লম হাতে নিয়ে আপনি ঢাকার অভিমুখে রওনা হইয়া দেখেন আপনি প্রাণটা নিয়ে বাড়িতে ফিরে যেতে পারেন কিনা। আর এই প্রাণ দেওয়ার পরে যে দেখো মব জাস্টিস হচ্ছে, দেখো এটা হচ্ছে, এগুলো নিয়ে আমরা আর কথা বলবো না, আমরা যতটুকু পারি কথা বলার চেষ্টা করি, কিন্তু এই ধরনের পাগলামি কর্মকাণ্ডে কোনো ধরনের সীমা হয় না। এটা কখনোই সম্ভব যে একাট্টা বল্লম এগুলো নিয়ে আপনি ওই কি বলা হয় যে এয়ারপোর্ট অচল করে দিবেন, এই করবেন, আর বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বাহিনী তারা বসে বসে আঙ্গুল চুষবে?
আপনার বক্তব্যের কিছু অংশ সঠিক যে সমন্বয়কটা তাদের জায়গাগুলোতে বিতর্কিত হয়েছে, সবাই হয় নাই, শতভাগ কিন্তু এখনো হয় নাই। বিএনপি, জামাত বা আরো যে দলগুলা তারা এই মুহূর্তে নির্বাচনকে টার্গেট করে আলাদা আলাদা হয়ে গেছে, এটা বাস্তব। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে এই কথা শুনলে আবার দেখবেন পারট করে সবাই একজোট হয়ে গেছে, এটা কিন্তু একদম কঠিন বাস্তবতা। আপনি এক ডাকে দেখবেন পুরো আওয়ামী লীগ, বিএনপি, জামাত যারা আছে বা ছাত্ররা আছে সবাই, কারণ প্রত্যেকটা মানুষ পানিশড হবে, কি পরিমাণ পানিশড হবে এটাই হচ্ছে বাস্তবতা। তো আমার মনে হয় ডক্টর ইউনূস সাহেব দেশে ফিরতে পারবে না মানে কে আটকাবে ডক্টর ইউনূস সাহেবরে? এমন কোনো কেউ আছে যে ডক্টর ইউনূস সাহেবের বাংলাদেশে ফেরা আটকাবে? মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন যেভাবে গলার মধ্যে নিয়ে একটা চুম্মা দিছে, এটা দেখে আপনার মনে হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশে ঢুকতে দিবে না? মানে বাংলাদেশ তো অচল করে দিবে ভাই পশ্চিমারা। আপনার এই জিনিসগুলো আমি সবসময় বলি যে অতি হাইপার মেন্টালিটির, এরকম অ্যাগ্রেসিভ বুদ্ধি দেওয়ার জন্য আপনার বিরুদ্ধে একটা মামলা হওয়া জরুরি, যে জনগণকে এইভাবে মৃত্যুর মুখে পুলিশের সামনে, সেনাবাহিনীর সামনে রাজপথে নামাই দিবেন, শত শত মানুষ মারা যাবে আপনাদের এই গান্ডু মার্কা কথাবার্তা শুই না। রাজনীতিতে এত দ্রুত এই স্টাইলে মানে ছিনাইয়া নেওয়ার যে মেন্টালিটি, সেটা বাদ দেন। রাজনীতি করেন, মানুষের অন্তর জয় করেন। গত 16 বছর উন্নয়ন হয় নাই তা না, যথেষ্ট উন্নয়ন হয়েছে, কিন্তু সেই নামে লুটপাট হয়েছে, মানুষকে গুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, এটাও কিন্তু বাস্তবতা। আর এগুলো অন লাইভ, অন ক্যামেরা রেকর্ড আছে। সেগুলোর জন্য সরিটরি বলেন, মানুষের কাছে একটু গ্রহণযোগ্যতা অর্জন করেন, সিম্পেথি নেন। এইভাবে ওই যে গুন্ডাবাজি মেন্টালিটি দিয়া এটা আসলে হবে না। দেখেন, আমি বরাবরই সহিংসতার পক্ষে না, আর এরকম বুদ্ধি যারা দেয় তাদের পক্ষে না, তারা কিন্তু আপনাদেরকে বিপদে ফেলবে। যে এই লোকগুলো ছাত্রলীগে ছিল, কিন্তু এরা আসলে ছাত্রলীগার ছিল না, এরা আসলে বরাবরই বামপন্থী ছিল, তাই এখন থেকে আমার ছাত্র ইউনিয়ন করবে। আপনি মানবেন? আপনি তোমাকে সাথে সাথে বি টিম ট্যাগ দেবেন, সাথে সাথে বলবেন যে হচ্ছে আমি ছাত্রলীগ পুনর্বাসনের চেষ্টা করছি। সামনের দিনে যদি শিবির আসলে ছাত্রলীগকে পুনর্বাসিত করার প্রক্রিয়ায় যায়, যেটা জামাতের আমির ইতিমধ্যেই বলছেন যে জামাতের আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন এরকম অনেক লোকজন দল ধরে জামাতে আসবেন, তো এই প্রক্রিয়াটি কিভাবে হচ্ছে? তাদের তো কোনো রকম, তারা তো কোনো ক্ষমা প্রার্থনা করলো না, তাদের তো কোনো বিচার হলো না, তাহলে বিচারের আগেই তারা পুনর্বাসিত হয়ে যাবে। কিন্তু এই পুনর্বাসনের প্রক্রিয়া আপনাদের চোখের সামনে ছাত্র শিবির করছে, আপনাদের চোখের সামনে জামাত করছে। কাজে আওয়ামী লীগের পুনর্বাসনের প্রক্রিয়া ঠেকানোর প্রশ্নে শিবিরকে জবাবদিহিতার আন্ডারে আনা এবং তার যে কার্যক্রম, সেই কার্যক্রম পরিষ্কার করতে বলা এই মুহূর্তেই অত্যন্ত জরুরি। আমার মনে হয় যে আসলে এই প্রশ্নটা এতদিন পর্যন্ত আমরা যখন বলতাম তখন আমাদের হাতে সরাসরি প্রমাণ ছিল না, আমরা আমাদের যেই জানাশোনা বা কান কথা তার ভিত্তিতে বলতাম। কিন্তু এখন এটা খুব স্পষ্ট হয়ে গেছে যে এতদিন পর্যন্ত জামাত ইসলামকে বাঁচিয়ে রেখেছিল বাংলাদেশ আওয়ামী লীগ। আপনি যদি দেখেন যে ইতিমধ্যেই ছাত্র শিবিরের যেই নেতৃত্ব আত্মপ্রকাশ করা শুরু করেছে, দেখা যাচ্ছে যে ছাড়া ছাত্রলীগের যেই সিস্টেম বা কাঠামো, সেই কাঠামোর ভিতরে থেকে অপারেট করত। তো আসলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এখন যাদের কথা বলা হচ্ছে যে এরা হচ্ছে আগে মানে বাধ্য হয়ে ছাত্রলীগ করেছিল, আসলে তারা ছাত্র শিবিরের লোক ছিল, কাজেই এখন তাদেরকে গ্রহণ করে নিতে হবে, তাদেরকে ভেতরে রাখতে হবে বিভিন্ন কাঠামোর। তো আসলে এইটা আমরা প্রমাণ কিভাবে পাবো? যে মানুষটার কথা ছাত্র শিবির দাবি করবে যে এই মানুষটা আসলে ছাত্রলীগ বাধ্য হয়ে করেছিল, সে ছাত্রলীগের আদর্শের লোক ছিল না, সে আসলে ছাত্র শিবিরের আদর্শের লোক ছিল, এই জন্য তাকে পুনর্বাসিত করা যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এর প্রমাণ আমার কাছে কোথায় আছে? এটা কি তার আগেই হয়েছে, নাকি 5ই আগস্টের পর এক ধরনের ডিলিং এর মধ্য দিয়ে ছাত্রলীগের একটা অংশকে এক ধরনের সেফ এক্সিট দিয়ে শিবিরের সঙ্গে অ্যাফিলিয়েট করার একটা বৃহত্তর পরিকল্পনা চলছে কিনা তা কিন্তু নিশ্চিত হওয়ার আমরা কোনো উপায় দেখছি না। এবং আমরা ইতিহাসের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দেখেছি যে মুখে মুখে তাদের যতই বিরোধিতা থাকুক না কেন, বাংলাদেশের জাতীয়তাবাদী ফ্যাসিস্ট এবং ইসলামো ফ্যাসিস্ট যে রাজনৈতিক ধারা, এরা পরস্পরের পরিপূরক হিসেবে রাজনীতিতে কাজ করেছে। কারণ সবাই বোঝে যে জাতীয়তাবাদী ফ্যাসিজম একটা খারাপ জিনিস, কিন্তু তারপরও কেন জাতীয়তাবাদী ফ্যাসিজমে মানুষ সাবস্ক্রাইব করেছে? কারণ তারা তার বিরুদ্ধে ভয় হিসেবে ইসলামো ফ্যাসিস্টদেরকে দেখেছে, যাদের মধ্যে কেন্দ্রে ছিল শিবির। একইভাবে ইসলামো ফ্যাসিজমের দিকে মানুষ ধাবিত হয়েছে বা ইসলামো ফ্যাসিজমের প্রতি মানুষ সফট হয়েছে, কারণ উল্টো দিকে তারা জাতীয়তাবাদী ফ্যাসিজমের এক ধরনের থ্রেট বা ঝুঁকি দেখতে পেয়েছে। কাজে বাংলাদেশের রাজনীতিতে এই দুইটি দলের যে অবস্থান, এই দুইটি দলের অবস্থান পরস্পরের পরিপূরক হিসেবে। আসলে এইটা শেষমেশ একটা নৈতিকতার প্রশ্ন, যে আমি যেই রাজনৈতিক দর্শনকে ভয়াবহভাবে ঘৃণা করি, যে রাজনৈতিক দর্শন এবং যে রাজনৈতিক সংগঠনের দ্বারা অন্যান্যরা তো বাদ দিলাম, আমার সংগঠনেরই শত শত হাজার হাজার মানুষ নির্যাতিত হয়েছে, আমি সেই দলের অংশ হয়ে টিকে থাকার চেষ্টা করা, এটা নৈতিকভাবে গ্রহণযোগ্য কিনা, এই নৈতিক গ্রহণযোগ্যতা ছিল কি, নৈতিক গ্রহণযোগ্যতা আছে কি নাই, সেটা শেষমেশ সাধারণ মানুষ নির্ধারণ করবে। আপনি যে রাগের মাথায় যান আমি বুঝতে পারছি, আপনি রাগের মাথায় আছেন, কিন্তু এই পরিস্থিতিতে রাগের মাথায় যদি আচরণ করেন, আমি আপনার উপরে দুঃখ পাই না, আমি দুঃখ পাইছি যে আপনাদের আচরণ। আমরা তো এখানে আসছি আপনাদের শান্তি শৃঙ্খলার জন্য, আমরা এখানে আমার কোনো ব্যক্তিগত কাজ, এই যে আপনারা পুলিশরা আসছে তাদের কোনো ব্যক্তিগত স্বার্থ আছে? এই এত দূর থেকে আমি নিয়ে আসলাম, বান্ধবন থেকে শত থেকে নিয়ে আসছি, তাদের কোনো কাজ আছে? পাহাড় উপরে আসছে, আপনার বাড়িতে আসছে কি ব্যক্তিগত কোনো স্বার্থে? আমরা এখানে কেউ স্থায়ী বাসিন্দা না, আমরা এখানে আছি আপনাদের শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে। এখন আপনার হাজবেন্ড যে কাজের সাথে জড়িত, এইটার জন্য আপনি একটা মানসিক কষ্টে আছেন, এই জন্য বারবার আপনার কাছে লোকজন আসছে, এটা আমি বুঝতেছি। আপনাকে তো এটা মেনে নিতে হবে, বাস্তবতা আপনার হাজবেন্ড যে খারাপ কাজের সাথে আছে এটা তাকে বুঝাইতে হবে যাতে ফেরত চলে আসে। বুঝেন নাই দিদি? আমি কিন্তু আপনাকে আমি ওইভাবে বলছি, আমাকে বলছে যে স্যার এটা জিজ্ঞেস করবো বাড়িতে আছে কিনা,
এটুকুই। কিন্তু আপনি যেভাবে আচরণ করছেন আমার খুব খারাপ লাগছে আচরণটা। আমরা তো এখানে কারোর সাথে খারাপ আচরণ করি না, কিন্তু আমাদের খারাপ আচরণ বা আমরা রুক্ষ আচরণ করতে পারি না, এটা কিন্তু ভুল। কিন্তু আমরা চাই আপনাদের সাথে একসাথে মিলেমিশে থাকার জন্য। পুলিশ আর্মি একসাথে আমরা কাজ করতেছি। ঠিক আছে দিদি, আপনি যেটা বুঝতে পারছেন এটাই আমার সার্থকতা। আমি আপনাকে নিয়ে যাওয়ার জন্য পুলিশ আনি নাই, আমি শুধুমাত্র আসি এই আপাদেরকে আনছি যে আপনার ঘরের ভিতরে আমরা ঢুকবো না। আমরা এইটুকু সম্মান করি মহিলাদেরকে, এই সম্মান করি বলে আজকে মহিলা আপারা পুলিশ আপারা আসছে এসে আপনার ঘরে ঢুকছে। আমরা ইচ্ছা করলে আগে ঢুকতে পারতাম, কেন ঢুকিনি? 2 ঘন্টা তাবৎ বসে আছি এখানে কেন? আপনাকে সম্মান করি। বাংলাদেশের সাবেক সরু শাসক শাসিকা শেখ হাসিনা তিনি এখন দিল্লিতে পালিয়ে গিয়েছেন এবং দিল্লির রাজকীয় মেহমান রূপে তিনি সেখানে আছেন। তার 2 চোখ ভরা স্বপ্ন তিনি আবার বাংলাদেশে ফিরে আসবেন, আবার সেই গণভবনে তার জন্য সানাই এবং নহবত বাজবে। তার অসংখ্য ভক্তকুল সাক্ষাৎ লাভের জন্য আগের মতন করে গণভবনের দরজায় ভিড় জমাবেন। তিনি রাষ্ট্রের পয়সায় রাজকীয় খাবার খাবেন, আর তার অভ্যাগত তিনি যাদেরকে দাওয়াত করে নিয়েছেন বা দাওয়াত করবেন তাদেরকে নিয়ে পোলাও, কুরমা, কালিয়া কুপ্তা, পিঠে, পায়েস, পুলি খাবেন। শিল্পী মমতাজ গান গাইবে, তারপর যারা যন্ত্রী তারা দোতারা বাজাবে, চলচ্চিত্র এবং নাট্য অঙ্গনের যারা লোকজন তারা নৃত্য এবং সঙ্গীতে গণভবন মুখরিত করবে। আর তা দেখে কোটি কোটি আওয়ামী লীগের যারা নেতাকর্মী সুবহানাল্লাহ, মাশাল্লাহ এই কথা বলে শুকরিয়া আদায় করবে। এরকম একটা কল্পনার জগৎ যখন আওয়ামী লীগের মধ্যে বিরাজ করছে এবং যারা কোনো অবস্থাতেই বিশ্বাস করতে পারছেন না এবং মেনে নিতে পারছেন না যে একটি গণ অভ্যুত্থানে তাদের পতন হয়েছে এবং সেই গণ অভ্যুত্থানটি হয়েছে তাদের কুকর্মের কারণে, এবং সেই গণ অভ্যুত্থানটিকে তারা নৃশংস এবং নির্মম কর্মকাণ্ড দ্বারা, হত্যাকাণ্ড দ্বারা এভাবে বিক্ষুব্ধ করেছিলেন জনগণকে যে এই গণ অভ্যুত্থানের পর আসলে যে পরিণতি হওয়ার কথা ছিল, যেটা তারা আশঙ্কা করেছিলেন 10 লাখ লোক মারা যাবে, একটি লোকও সেভাবে মরেনি। তো তারপরেও তারা তাদের কোনো কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করছেন না, তাদের মধ্যে অনুশোচনা নেই, হতাশা নেই, ভয় নেই, আতঙ্ক নেই। যারা নির্বিকার চিত্তে পালিয়ে আছেন এবং পালিয়ে থেকে থেকে তারা স্বপ্ন দেখছেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে তাদের নেত্রী চলে আসবেন এবং তাদের আবার সেই রাজকীয় জীবন শুরু হয়ে যাবে। এটি গেল একটি অংশ। দ্বিতীয় অংশ হল ডক্টর মোহাম্মদ ইউনূস, তার গ্রামীণ ব্যাংকের সহকর্মী এবং দীর্ঘদিন তার সঙ্গে যাদের সুসম্পর্ক ছিল তারা এবং এই ছাত্র আন্দোলনের সঙ্গে যারা গোপন এবং প্রকাশ্যে জড়িত ছিল সেই সমন্বয়ক এবং সমন্বয়কদের মধ্যে যারা নিয়ন্ত্রণ করছিলেন ছদ্মবেশে জামাত এবং শিবির, তারা মূলত এই সরকার চালাচ্ছেন। তো সরকারের বয়স বেশি দিন হয়নি, কিন্তু এর মধ্যে আমরা অনেকেই ধৈর্য হারিয়ে ফেলেছি। আর যারা সরকার সমর্থক তারা অনন্তকালের জন্য এই সরকারের প্রতি ধৈর্য ধারণ করতে চাচ্ছেন। ঠিক সেইভাবে ধৈর্য ধারণ করতে চাচ্ছেন যেভাবে আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনার প্রতি নির্ভর করে নিজেদের বিবেক এবং বুদ্ধি, চিন্তা এবং চেতনার সকল দরজা বন্ধ করে অন্ধভাবে শেখ হাসিনাকে সমর্থন করছিলেন। ঠিক তদ্রূপ কিছু মানুষ এখনো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি একেবারে নিরবচ্ছিন্ন সমর্থন দিয়ে যাচ্ছেন। এই অল্প কয়েকদিনে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কর্মকাণ্ড করেছেন, তো সেই কর্মকাণ্ডের ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শেখ হাসিনার যে শাসন ক্ষমতার গতি এবং প্রকৃতি, ব্যক্তি ইউনূস এবং ব্যক্তি শেখ হাসিনা, ওনাদের মধ্যে মিল এবং অমিল এই জিনিসগুলো কি, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত ব্যক্তি হিসেবে যাই। ব্যক্তি হিসেবে শেখ হাসিনা খুবই প্রশংসা পছন্দ করেন, আর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশংসা পছন্দ করেন না এরকম কোনো প্রমাণ নাই, বরং এই অল্প কয়েকদিনের মধ্যেই দেখা গিয়েছে যে তার অতীতের কর্মকাণ্ড এবং বর্তমান কর্মকাণ্ড তিনি প্রশংসা শুধু পছন্দ করেন না, শেখ হাসিনার চাইতে বেশি প্রশংসা পছন্দ করেন। এবং শেখ হাসিনা যারা তার প্রশংসা করে সেই প্রশংসাপত্রগুলো যতটা না তিনি সযত্নে নিজের কাছে রাখেন তার চেয়ে আরও অধিকতর যত্ন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সংরক্ষণ করেন। নিদারুণ একটি মিল। 2 নম্বরে হলো যে শেখ হাসিনার দেশি এবং বিদেশি অনেকগুলো ডিগ্রি পাওয়ার লোভ ছিল, লালসা ছিল, আকাঙ্ক্ষা ছিল, কামনা ছিল, বাসনা ছিল। এবং তিনি কত যে ডিগ্রি, 200-250 ডিগ্রি তিনি নিয়েছেন, সংবর্ধনা নিয়েছেন, বিভিন্ন পত্রপত্রিকায় তার পক্ষে লেখালেখি হোক,
তাকে মহামানবী হিসেবে চিহ্নিত করা হোক, এই কাজ করার জন্য তিনি অকাতরে রাষ্ট্রীয় অর্থ এবং দলীয় অর্থ তিনি ব্যয় করেছেন। ফলে তাকে নিয়ে বিশ্বের অনেক দেশে অনেক বড় বড় পত্রিকাতে নিবন্ধ প্রকাশিত হয়েছে এবং তিনি বিশ্বনেত্রী, বিশ্ব মানবতার ধাত্রী, গণতন্ত্রের জননী, নানা উপাধিতে তার আপনজনের নিকট তিনি বলতে গেলে মহামানবী হয়ে উঠেছিলেন। একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস, তারও প্রায় 300-4 মতো দেশি বিদেশি ডিগ্রি আছে, পদ আছে, পদবি আছে। তাকে নিয়ে বাংলাদেশে খুব বেশি লেখালেখি হয়নি। আমি 4-5 বার তাকে নিয়ে সম্পাদকীয় লিখেছি, কিন্তু তাকে নিয়ে এভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে খুব বড় 2000-2500 শব্দের সম্পাদকীয় বাংলাদেশের কোনো পত্রপত্রিকা লিখেছে আমি দেখিনি। কিন্তু দেশের বাইরে বড় বড় পত্রিকা, সেই ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান, টাইম ম্যাগাজিন, সব জায়গাতে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে অনেক অনেক নিবন্ধ প্রকাশিত হয়েছে। এবং বাংলাদেশে যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে 300 জন বিবৃতি দিয়েছেন, আবার ইউনূসের পক্ষে বিশ্ববরেণ্য 300 জন লোক বা 400 জন লোক বিভিন্ন সময় বিবৃতি দিয়েছেন। তো কাজেই সার্টিফিকেট সংগ্রহ, ডক্টরেট ডিগ্রি সংগ্রহ এবং যাকে বলা হয় আন্তর্জাতিক অঙ্গনে নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠিত করার জন্য তার যে চেষ্টা এবং তদবির, এটি আমার কাছে শেখ হাসিনার চাইতে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেক বেশি নম্বর দেওয়া যেতে পারে। এরপর সেটি হলো কথাবার্তা এবং আচার আচরণে ধারাবাহিকতা বজায় না রাখা। শেখ হাসিনার অবস্থা যেমন ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থা অত্যদ্রুপ। অর্থাৎ তিনি একবার ভারতের বিপক্ষে বললেন, আবার পক্ষে, আবার ছাত্রদের খুব পক্ষে তিনি, এই সমন্বয়কদের খুব পক্ষে তিনি বললেন তারাই তাকে পাঠিয়েছে। কিন্তু আমেরিকাতে যে 58 জন লোক নিয়ে তিনি গেলেন, তার মধ্যে যারা তাকে ক্ষমতায় বসিয়েছেন এরকম সমন্বয়কদেরকে আমি দেখতে পেলাম না। তো সেদিক থেকে শেখ হাসিনা আর তার মধ্যে সামঞ্জস্য আছে। শেখ হাসিনার একটা বৈশিষ্ট্য হলো, শেখ হাসিনার যখন প্রয়োজন বিভিন্ন সময় হয়েছে, তিনি নিজে থেকে উদ্যোগী হয়ে কাউকে বুকে জড়ানোর দরকার হলে জড়িয়ে ধরেছেন, যেমন সোহেল তাজকে জড়িয়ে ধরেছেন। আবার কাউকে যদি বুকে চাকু মারতে হয়, তিনি সেই কাজটি করেছেন। তারপর যেখানে হাসার দরকার তিনি হেসেছেন, যেখানে কান্নার দরকার সেখানে কেঁদেছেন, যেখানে তসবিহ নেওয়া দরকার তসবিহ নিয়েছেন, উমরা করেছেন, অলি আল্লাহ সেজেছেন। আবার যেখানে উলুধ্বনি দেওয়া দরকার, নৃত্য করা দরকার, সেই জিনিসগুলো তিনি করেছেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা চিন্তা করেন, তিনি সৌদি আরবে গিয়ে সৌদি আরবের বাদশার ভাষায় কথা বলেছেন, দিল্লিতে গিয়ে আগরতলাতে গিয়ে তিনি নরেন্দ্র মোদীর ভাষায় কথা বলেছেন, আমেরিকাতে গিয়ে আমেরিকার ভাষায় কথা বলেছেন। আর গ্রামীণ ব্যাংকের কোনো জায়গা তিনি পরিদর্শন করতে গিয়ে, অফিস পরিদর্শন করতে গিয়ে তিনি সেই এলাকার মানুষের মতো কথা বলেছেন। আর তারও যখন যাকে দরকার তাকে তিনি খুব সুন্দরভাবে আপন করে নিয়েছেন। মানব জমিনের মতিউর রহমান চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাবেক সাংবাদিক ডয়েস ভেলের খালেদ মহিউদ্দিন, গোলাম মর্তজা, ডেইলি স্টারের, তারপর তারিক চয়ন, মানব জমিনের, এই মানুষগুলো আনকন্ডিশনালি বিভিন্ন সময় তাকে সহযোগিতা করেছেন। আর তিনি তাদের সহযোগিতা পাওয়ার জন্য করেননি এমন কোনো কাজ নেই। এভাবে সমাজের অনেক লোকের কাছ থেকে তিনি সাহায্য নিয়েছেন, সহযোগিতা নিয়েছেন। কিন্তু যখন তার সুসময় এসেছে, তিনি এরকম কাউকে ডেকেছেন, একান্ত বৈঠক করেছেন, বন্ধুত্বের আবরণে তাদেরকে বলেছেন এক কাপ চা খান আমার সঙ্গে এসে, বা এই যে আমি এখন শাহী খাবার খাচ্ছি, সরকারি খাবার খাচ্ছি, জনগণের টাকার খাবার খাচ্ছি, এই খাবার আবার ডাক্তাররা পরীক্ষা করে আমাকে দিচ্ছে। আবার আমি যে বিদেশে যাচ্ছি, সেই বিদেশে আমার খাবার পরীক্ষা করার জন্য যে ডাক্তার, এই ডাক্তার আমি নিয়ে যাচ্ছি। তো আপনারা যারা আমার বন্ধু আছেন, দেখেন তো এরকম পরীক্ষা করা খাবার কেমন লাগে। তিনি একদিনের জন্য এরকম কাউকে গণভবনে ডেকেছেন, যমুনাতে দেখেছেন, এই দৃশ্য আমি দেখিনি। তার যারা প্রমোটার ছিলেন বিভিন্ন সময়টিতে, সেই প্রমোটার যারা আছেন কারোর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, বরং তার সঙ্গে তার যে আত্মিক সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, বন্ধন, যেটাকে বলা হয় নেপোটিজম, সেই বন্ধনগুলো তিনি সুকৌশলে তিনি রক্ষা করেছেন। এবং এখনো পর্যন্ত তার দীর্ঘদিনের যারা সাথী, সেই নূরজাহান বেগম, সামিয়া বেগম, তারপরে দেবপ্রিয় ভট্টাচার্য, মানে যারা যারা তার দীর্ঘদিনের সাথী, গ্রামের পড়েছেন বা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, তারাই এই সময়টিতে তার কাছাকাছি এসেছেন। শেখ হাসিনার ক্ষেত্রে এই জিনিসটি সমানভাবে প্রযোজ্য। কিন্তু শেখ হাসিনার কাজের চাইতে শেখ হাসিনাটা ছিল অনেকটা খ্যাত প্রকৃতির, গোপালগঞ্জের গ্রাম্য প্রকৃতির। আর শেখ হাসিনার এই যে প্রতিদ্বন্দ্বী ডক্টর মোহাম্মদ ইউনূস, সে এই পুরো কাজটি করছেন অত্যন্ত দক্ষতার সাথে আর অভিজ্ঞতার সঙ্গে, ভেরি স্মার্টলি।
এরপর তৃতীয় যে বিষয়টি সেটি হলো ভয় পাওয়ার ক্ষেত্রে এবং ভয় দেখানোর ক্ষেত্রে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এখনো ভয় দেখানোর মতো পর্যায়ে আসেনি। হাসিনার ছিল, তিনি সবাইকে ভয় দেখাতেন, কিন্তু ভয় পাওয়ার ক্ষেত্রে দুজনেরই চরিত্র প্রায় সমান এসেছে। সেটি হলো শেখ হাসিনা সবসময় তার এসএসএফ দ্বারা মানে একেবারে যাকে বলে পরিবেষ্টিত থাকতেন। তো সেই এসএসএফ তাকে 1 সেকেন্ড রক্ষা করতে পারেনি। মধ্যখানে তার পুরো 15 বছরের যে সময় এই রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা এই এসএসএফ এর পেছনে ব্যয় করা হয়েছে এবং শেখ হাসিনার সঙ্গে সাধারণ জনগণের যে সম্পর্ক এটি এই এসএসএফ কাট আউট করে দিয়েছে এবং শেষের দিকে তাকে অনেকটা গৃহবন্দীর মতো তারা করে ফেলেছিল। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে দেখলাম যে তিনিও ঠিক সেই এসএসএফ এর যে যাকে বলা হয় সিকিউরিটি, সেই সিকিউরিটির মধ্যে তিনি পড়ে গেছেন এবং বিশাল এসএসএফ এর একটা বহর নিয়ে তিনি আমেরিকাতে গিয়েছেন এবং আমেরিকাতে গিয়ে এসএসএফ এর আসলে সত্যিকার অর্থে কোনো কর্মই নাই। সেখানে তার নিরাপত্তা থেকে শুরু করে সবই আমেরিকান সরকার দেবে। তার ব্যক্তিগতভাবে আর নামটা অবস্থায় এই এসএসএফ এর যারা লোকজন আছে সেখানে তারা তাকে কি করতে পারবে আমার মাথায় সেটা ঢুকছে না। অন্যদিকে আমেরিকার যে সিস্টেম আছে সেখানে মিলিটারি অর্থাৎ সেনাবাহিনীর যারা লোকজন আছে আপনি ইচ্ছা করলে তাদেরকে ভাড়া করতে পারেন। অর্থাৎ মার্কিন যে মার্কিন হেলিকপ্টার সহ গানবোট সহ সবকিছু সহ ড্রোন সহ আপনি তাদেরকে ভাড়া করতে পারেন। আমেরিকাতে সেই সিস্টেম আছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চাইতেন, অর্থাৎ যে পরিমাণ টাকা তিনি এসএসএফ এর লোকদেরকে এখান থেকে নিয়ে গেছেন তার অর্ধেক টাকা দিয়েও তারও কম টাকা দিয়ে তিনি যদি এয়ারপোর্ট থেকে পুরো মার্কিন সেনাবাহিনীর একটি ইউনিটকে ভাড়া করতে চাইতেন বা পুলিশের একটি ইউনিটকে তিনি ভাড়া করতে চাইতেন, তিনি সেটা পারতেন এবং সেটি তার জন্য সবদিকে ভালো হতো। কিন্তু সেটা না করে তাকে হয়তো কেউ ভয় দেখিয়েছে যে ওখানে ডিম মারতে পারে, আওয়ামী লীগের লোকজন এই কাজ করতে পারে এবং সেখানে তাকে এসএসএফ তাকে রক্ষা করবে। তো এই যে ভয় পাওয়ার যে ক্ষেত্র, সেই ক্ষেত্রে আমি এই দুজনের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। এরপরে তাদের মধ্যে যে মিল রয়েছে সেই মিল রয়েছে সেটি হলো ক্ষমতায় যে তারা বসেছেন, বসার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক যে সম্পর্ক সেই সম্পর্কের দোলাচলে তারা উভয়ই সমানভাবে পড়েছেন। শেখ হাসিনা যেভাবে চীন, আমেরিকা, তারপরে ভারতকে তালগুল পাকিয়ে ফেলেছেন, তেমনি ডক্টর মোহাম্মদ ইউনূস সবকিছুর সঙ্গে লটর পটর একেবারে ওলট পালট হয়ে গেছে। লটর পটর শব্দের অর্থ আমি বুঝি না, তো লডর ফডর মানে যেটা আঞ্চলিক ভাষা চট্টগ্রামের, এরকম আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এরকম একটা লডর ফডরের মতো অবস্থা তৈরি হয়ে গিয়েছে। মানে স্ট্রিক্ট পারফেক্ট পয়েন্টিভ জায়গাতে তিনি যেতে পারছেন না। তো এই হলো মোটামুটি মিল অমিলের জায়গা। আর বাকি যে বিষয়গুলো সেটি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সময় দিতে হবে। তিনি যদি শেখ হাসিনার মতো আরও 15 বছর থাকতে পারেন বা 10 বছর থাকতে পারেন তাহলে হয়তো আগামীতে এই দুজনের মধ্যে কতটা পার্থক্য আছে, কি আছে সেটি বোঝা যাবে। তবে মূল ব্যাপার হলো ইউনূস সাহেবকে যারা ভালোবাসেন তারা চাচ্ছেন যে তিনি অনন্তকাল থাকুন, তার আয়ু 100 বছর বৃদ্ধি পাক এবং তিনি বাংলাদেশের একটা কিংবদন্তি ইতিহাস তৈরি করেন। বাংলাদেশকে আমেরিকা বানিয়ে দিন এবং বাংলাদেশকে ইংল্যান্ড বানিয়ে দিন, অস্ট্রেলিয়া বানিয়ে দিন, কানাডা বানিয়ে দিন এবং তার নেতৃত্বে এটা সম্ভব। তিনি বিশ্ব মানব। এরকম বহু বিশেষণ তাকে লাগিয়ে তার যারা শুভার্থী তারা ভীষণ রকম আশাবাদী হয়ে পড়েছেন বাংলাদেশের যে কোনো বিষয়ে এবং তিনি এই কয়েকদিনে যা কিছু করেছেন বা যা কিছু করেনি ডাজ নট ম্যাটার, কিন্তু তার শুভার্থীরা তাকে নিয়ে যে সকল ইতিবাচক কথাবার্তা বলছেন, প্রচার চালাচ্ছেন, প্রোপাগান্ডা চালাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আমি মনে করি আওয়ামী লীগের যারা লোকজন ছিল শেখ হাসিনার গুণমুগ্ধ প্রচার করতেন শেখ হাসিনার পক্ষে, তার চাইতে ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা প্রচার কর্মে নিয়োজিত তারা অনেকে স্মার্ট। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।